এই যে আমাদের অর্কাচারিয়াজি চলে গেল। তুমি তো ছিলে না, দুজনে মিলে। আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম, ইউটিউব, পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব। বন্দে পুরুষোত্তমম। নমস্কার, আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় আমাদের শনিবারের আয়োজন অনুধ্যান। এই অনুধ্যান পর্বটি আমরা ভারতীয় সময় 7:30 এবং বাংলাদেশ সময় সন্ধ্যা 8টায় অনুষ্ঠিত করে থাকি। আমাদের প্রত্যেক দিনের মতোই আজকে আমাদের এই ডিসকাশন প্যানেলে আমাদের সাথে যুক্ত আছেন নৈহাটি থেকে সৌভিক ঘোষ এবং আমি কৌশিক চক্রবর্তী। আমাদের আজকের যে বিষয়, সেই বিষয়টি আপনারা যে বিষয় নিয়ে আমরা ইষ্ট মনন এবং ইষ্ট ধ্যানে যুক্ত থাকবো এবং অবশ্যই চাইবো আপনারাও আপনাদের মতামত আমাদের মধ্যে জানাবেন। সেই বিষয় হলো বার্তাবাহক, এবং এই বার্তাবাহক সম্পর্কে আমরা আপনাদের মতোই মনন করতে চাই। আপনারাও আমাদের কাছে আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে অবশ্যই পৌঁছে দেবেন সেই আশা রাখছি, এবং অবশ্যই আমাদের এই অনুষ্ঠানটি প্রত্যেকের মাঝে শেয়ার করে দেবেন, সেই মাধ্যমে প্রত্যেকের কাছে যাতে পৌঁছে যায়। এবং অবশ্যই যে প্ল্যাটফর্মটি থেকে আপনারা দেখছেন প্রত্যেকবারের মতোই আবারও বলে নিই, মাস্টার উইদিন বেঙ্গলি ফেসবুক অফিসিয়াল চ্যানেলটি থেকে, এছাড়াও পরবর্তীতে আপনারা এটা মাস্টার উইদিন বেঙ্গলি ইউটিউব চ্যানেলেও সরাসরি সম্প্রচারণ দেখতে পাবেন। তাই যুক্ত থাকুন, যুক্ত করে দিন, ইষ্ট ভাবনায় একে অপরকে ভাবিত করে তুলুন। আমাদের সাথে সরাসরি আমাদের ডিসকাশন প্যানেলে যুক্ত হয়ে গিয়েছে আমাদের এক স্নেহের ভাই নৈহাটি থেকে সৌভিক ঘোষ। জয়গুরু সৌভিককে, এবং আমার তরফ থেকে অবশ্যই আজকে সঞ্চালক হিসেবে, এবং অবশ্যই মাস্টার উইদিন বেঙ্গলির তরফ থেকে, যদিও মাস্টার উইদিন তোমাকে ছাড়া ভাবাই যায় না, তাই সেক্ষেত্রে মেম্বার হিসেবে আবারও জয়গুরু জানাচ্ছি। জয়গুরু দাদা, প্রণাম। প্রণাম শ্রী ঠাকুরের চরণে জানাই। হ্যাঁ, ভালো, সব ভালো আছো তো? অনেকদিন দেখা হয় না। পরম পিতার ইচ্ছায় ভালোই আছি, তোমার কাছাকাছি আছি। অর্কর সাথে আজকে অর্কর বাড়িতে এসেছি, দেখা হয়ে যেতে পারে তো সেই সূত্রে, আর এখানে তো অলরেডি দেখা হয়ে গেছে। তো আজকে আমরা জানবো এবং আমরা আরো বেশি ভাবিত হব, তাই যুক্ত করে দিন এবং যুক্ত থাকুন আজকের যে বিষয় বার্তাবাহক সম্পর্কে জানতে, বুঝতে এবং আমাদের সাথে ইষ্ট মননে যুক্ত হতে। আজকের যে বিষয়, সেই বিষয় সম্পর্কে যখনই আসে
যে বিষয়টি নিয়ে যখনই দেখা যায় যে বার্তা এবং তার বাহক, এই বিষয়টি যদি খুব সাধারণভাবে দেখি, সে বিষয়টার একটা প্রেক্ষাপট খুব সহজভাবে আসে। অর্থাৎ বার্তা বলতেই কোনো একটি বিশেষ সংবাদ বা বিশেষ উম বিষয়, যে বিষয়টি মানুষের মধ্যে দিয়ে, অর্থাৎ কোনো বিষয়ের মধ্যে দিয়ে, পরিবেশের মধ্যে দিয়ে ছড়িয়ে দেওয়া, এবং যিনি ছড়িয়ে দেন সেই মানুষটিকেই বা সেই জীবটিকেই, সেই পরিবেশের প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গকেই আমরা বাহক হিসেবে বলে থাকি। এটি শুধুমাত্র জীবের ক্ষেত্রেই হয়ে থাকে তা নয়। প্রত্যেকটি অজীব জড় বস্তুর মধ্যেও হয়ে থাকে। যদি আমরা পুরুষোত্তমের ভাষায় দেখি যে প্রত্যেকটি বিষয়েরই তার নিজস্ব সত্তা রয়েছে এবং তার নিজস্ব অনুভূতি রয়েছে। তাই তারা প্রত্যেকেই বিভিন্নভাবে বার্তাবাহী। এবার বার্তাবাহী যদি হয়, বার্তা বাহক যাদেরকে আমরা জেনে এসেছি বা দেখি, প্রত্যেকটা দিকের বিভিন্ন রকম ভাগ এবং দিক দেখতে পাই। কোনো সময় সে বার্তা কখনো ভালো নিয়ে আসে, কখনো মানুষের মধ্যে সাংবেদনিক বিষয় নিয়ে তোলে, আবার কখনো মানুষকে সচেতন করে তোলে। তবু সেই বার্তা দীর্ঘস্থায়ী হয় তখনই যখন সেটা চিরন্তন এবং শাশ্বত মানুষের জন্য জীবনীয় হয়ে থাকে। তাই সেই বার্তা এবং সেই বার্তা বাহক আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকেন সব সময়ের জন্য। আমরা সেই মানুষজনদের এবং সেই জীবেদের সব সময়ের জন্যই বার্তা বাহক হিসেবে সম্মান করি, শ্রদ্ধা জানাই, এবং মানুষের কাছে তিনি হয়ে ওঠেন আদর্শবান চরিত্র, এবং তাদের মধ্য দিয়েই তারা যে বার্তা বয়ে নিয়ে চলেছেন তা মানুষের মধ্যে, পরিবেশের মধ্যে, পরিবারের মধ্যে ছড়িয়ে ওঠে। তো এইভাবেই আমরা যুগ যুগ ধরে দেখে এসেছি এবং দেখে আসছি। তাই বার্তাবাহী যিনি আছেন তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। তার যে বাহক হিসেবে আসার যে পর্যায়ে এবং তার যে পরিবেশ এবং তিনি যেটা বহন করে নিয়ে চলেছেন, তার সেই গুরুত্বটাকে বুঝেই আমরা তাদের কথা স্মরণ রাখি। যা প্রয়োজনীয়তা আমরা স্মরণ রেখে এসেছি যুগ যুগ ধরে, এটাই সমাজের এবং চিরন্তন কালের নিয়ম অনুসারে। আর যা বাহকের কাছে আমাদের প্রয়োজনীয়তা যার নেই, সেই বাহকের প্রয়োজনীয়তা অনুসারেই আমরা তা বিস্মৃতি স্মরণে বিস্মৃত হয়ে গেছি। তাই বার্তাবাহী এবং বার্তা বাহকের যে বার্তা তার উপর নির্ভর করে এবং তার উপরেই আমরা সাধারণত মনে রেখে এসেছি, তার প্রয়োজনীয়তা এবং তার গুরুত্ব বুঝি। এ বিষয়ে আরো বিষয়ে আমরা জানবো, বুঝবো এবং এই বিষয়টি নিয়ে আরো বেশি এগিয়ে যাব। তাই আমাদের এই ডিসকাশন প্যানেলে সৌভিক ভাইকে বলছি এই বিষয় সম্পর্কে আমাদের মধ্যে এবং আমাদের দর্শক সাধারণের মধ্যে এই বিষয়টি সম্পর্কে কিছু বিষয় সম্পর্কিত বলবার জন্য। সকলকে আমার জয়গুরু, প্রণাম। তা আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা প্রতিদিনের বিষয় গুরুত্বপূর্ণ হয়, কিন্তু আজকের এই বিষয়টা যেন মনে হচ্ছে প্রত্যেকটার যেমন একটা গার্ডেন, একটা সুন্দর বাগানকে তৈরি করার জন্য আমরা নানান ফুল নিয়ে স্টাডি করি, ফুলের বিউটি নিয়ে বলি, ফুলের ইম্পর্টেন্স নিয়ে বলি, কিভাবে গাছটা ভালো থাকবে বলি। আজকে যেন আমরা সেই বাগানের যে মালি তার ব্যাপারে ডিসকাশন করছি। এই বাগানের মালি যিনি, তাকে নিয়ে ডিসকাশন হয়তো ফুলের মতো ডিসকাশন হয় না, মালির গা দিয়ে হয়তো ফুলের গন্ধ বেরোয় না, মানে ফুলের মতো যে গন্ধ বা ফুলের মতো সবুজ সে মালি নন, কিন্তু সে মালির কর্ষণে, মালির চাষে কিন্তু সবাই লাভবান হয়। এত এত ফুল, হয়তো সে মালি নিজের হাতে গোবর মেখে থাকে, হয়তো সে মালি নিজে নোংরা থাকে নোংরা ঘাটে, হয়তো সে মালির কাপড় অপরিষ্কার, কিন্তু সেই মালির অপরিচ্ছন্নতার এবং পরিশ্রমের উপর দাঁড়িয়েই কিন্তু ফুলের সৌন্দর্যতা ডিপেন্ড করছে। শ্রী ঠাকুর হচ্ছেন সেই পবিত্র জ্ঞান এবং সে জ্ঞান পুরুষ। প্রত্যেকে আমরা বাঁচতে চাই, প্রত্যেকে আমরা ভালো থাকতে চাই, এবং এই ভালো থাকাটার জন্য দেখা যাচ্ছে কয়েকটা কর্তব্য এসে যাচ্ছে, সেই কয়েকটা প্রিন্সিপাল এসে যাচ্ছে, কয়েকটা ব্যবহার এসে যাচ্ছে। এই ব্যবহারগুলো সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকছে কিছু ম্যাটেরিয়াল অ্যাসেট। এই সবটা মিলে দেখা যাচ্ছে যে জীবনীয় কিছুই বাদ দেওয়া যাচ্ছে না আমাদের জীবন বৃদ্ধির জন্য। আর এই সব কিছুর সার্থক সঙ্গতিশীলতার সাথে যে অনুগমন, সেটাই ধর্মাচরণ বা ধর্মচর্যা। আর এটা যেখানে শেখা হয় সেটাকে আমরা বলতে পারি চর্যাশ্রম। যেখানে শ্রম নিয়ে আমরা উৎকর্ষে উন্নীত হই, সেটা যদি আশ্রম হয়, এবং সেখানে পুরুষোত্তমের চর্যা হয়,
বা কর্ষণ হয় সেটাকে চর্যাশ্রম বলা যায়। তাই জন্য আমাদের মেইন অর্গানাইজেশন কিন্তু তার নাম চর্যাশ্রম বিবেক বিতান, যার গ্লোবাল উইং মাস্টার উইদিন। শ্রী ঠাকুরের চর্যা যখন আমি বলছি, দেখা যাচ্ছে যুগে যুগে সময়ের সাথে সাথে আলাদা আলাদা কিছু বেসিক জিনিসটা সেম বাঁচা বাড়া থাকলেও, যেমন খাবার, ঘুমানো, ঘুম, এই ব্যাপারটা সেম থাকলেও তার পরিমণ্ডলী এবং তার মধ্যে কিছু ফাইন অ্যাডজাস্টমেন্ট করতে হয়, কিছু টিউনিং করতে হয়। তেমন যুগে যুগে সেই একই বাঁচা বাড়ার বিধি কিন্তু নানানভাবে চেঞ্জ হয়েছে, মূল জিনিসটা এক রেখে। তখন আপনারা জানেন সময়ের মতো করে পুরুষোত্তমকে আবার আসতে হয়েছে সেই রকম নলেজ নিয়ে, সেই রকম জীবনীয় বার্তা নিয়ে, যে বার্তাটা তিনি শুধু মুখে বলে সে বার্তার প্রচার হয় না, সে বার্তা আচরণে, বাক্যে, ব্যবহারে, সঙ্গে, সাহচর্যে, সব কিছুর মধ্যে দিয়ে প্রস্ফুটিত হয়ে বেড়ায়। এই জিনিসটা, এই বার্তাটা যিনি বহন করে নেন তিনি বার্তাবহ। তাই সবাই বার্তাবহ। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু কোনো না কোনো একটা কিছুর বার্তা বহন করে নিয়ে যাই। বলে নাকি আমরা যখন মাথায় কিছু ভাবনা চিন্তা করি, আমাদের কোনো থট প্রসেস থাকে, আমরা কিছু ভাবছি, তখন আমার মাথা মানে আমার সেন্সারি অর্গ্যান আর আমার মোটর অর্গ্যান, হাত পা, এদের মধ্যেও বার্তার আদান প্রদান হয়। নিউরন সে বার্তাগুলো নিয়ে দেওয়া নেওয়া করে, তখন নিউরন বার্তাবহ। সে নিউরন গড়বড় হয়ে গেলে এই পুরো সিস্টেমটা নষ্ট হয়ে যায়, তখন আমরা তাকে বলি নিউরো পেশেন্ট। এই বার্তাবহর ইম্পর্টেন্স এই সোসাইটিতে সেরকম, যে উচ্চ যিনি অল ফুলফিলার, তার বার্তাটা বহন করে শ্রী ঠাকুর বলছিলেন এক জায়গায়, শুনেছি, তুমি আমার বার্তা তোমার মাথায় বহন করে নিয়ে যাও, আমি আপনার মধ্যে দেশ দেশান্তর ঘুরব, আমি তটিনী হইয়া যাইব বহিয়া, নব নব দেশে বার্তা লহিয়া, নবীনের কথা কহিয়া কহিয়া গাহিয়া গাহিয়া গান। শ্রী ঠাকুর এক জায়গায় বলছিলেন, এক সেকেন্ড, বোধহয় পথের করি কি, হ্যাঁ না, আলোচনা প্রসঙ্গ 18 খণ্ডে কিছুক্ষণ আগে পেলাম, তিনি বলছিলেন, আমি অভিজ্ঞতা কুড়িয়ে যা দিয়েছি তা যদি তোমরা খতিয়ে পড়ো, কোথায় কিভাবে চলতে হবে তা বুঝতে পারবে, কিছুই আটকাবে না, এগুলির সঙ্গে তোমাদের পরিচয় থাকে এবং তোমাদের চলার মধ্যে এগুলি ফুটে ওঠে, সেটা আমার দেখতে ইচ্ছা করে। অনেক বার্তাবহ প্রত্যেকে আমরা তার নীতিবিধি, তার জীবন চর্যা মানুষের কাছে পৌঁছে দেওয়াটা যেমন আমাদের কর্তব্য, কিন্তু এই কর্তব্য যেন বিশেষভাবে বর্তে পড়ে শ্রী ঠাকুরের কর্মী, পাঞ্জাবাহী কর্মী যারা, তাদের উপর। প্রত্যেকের কর্তব্য, দীক্ষিত অদীক্ষিত সহ প্রত্যেকের এটার ইম্পর্টেন্স আছে ঠিকই। দীক্ষিতদের যেন একটা ডিসিপ্লিন, ডিসাইপল বলি আমরা, শিষ্য, ডিসাইপল আসে ডিসিপ্লিন থেকে, তাদের সেই ডিসিপ্লিন পালনের মাধ্যমে একটা বিশাল যাজন হয়। তা বাদেও যখন আমি বার্তাবহ বলে দিচ্ছি, স্পেশাল ঠাকুরের কর্মী যারা, পাঞ্জাবাহী কর্মী যারা, তার হাত নিয়ে চলেন যারা, তাদের যেন একটা বিশেষ দায়িত্ব আছে। এই বিশেষ দায়িত্বটাই হচ্ছে তাকে বহন করে নিয়ে চলা, মাথায় করে। শ্রী ঠাকুর আরেক জায়গায় বলছেন, আলোচনা প্রসঙ্গ 13 খণ্ডে, আপনারা যারা ঋত্বিক, তাদের কাছ থেকে আমি চাই যে কাঙালের মাধ্যমে যে শাশ্বত সত্য আপনারা পেয়েছেন, অকাট্য বোধ ও প্রত্যয় নিয়ে তা বাস্তব অনুশীলন ও সঞ্চারণায় নিজেরাও বাঁচুন, দুনিয়াকেও বাঁচান। এইটা হচ্ছে খুব সহজভাবে বলতে গেলে বার্তাবহর প্রপাগ্যান্ডা। কিন্তু পৃথিবীতে সবচেয়ে বড় বার্তাবহ, সবার প্রথম বার্তাবহ কিন্তু তিনি স্বয়ং। আমরা খ্রাইস্টকে বলি দি মেসেঞ্জার অফ গড, খ্রাইস্টকে বলি দি মেসেঞ্জার অফ গড। আর এই যে কৌশিকদার মতো যারা কর্মীরা আছেন, তারা হচ্ছে সেই মানুষের মেসেঞ্জার।
হ্যাঁ, সেই মানুষের মেসেঞ্জার। কৌশিকদা, আমি অন্য কারণে হাসছি, সেটা আমরাই জানি কেন হাসছি। মেসেঞ্জার তো খুবই আমার থেকে অনেক বেশি। তুমি সেই তোমার কথাটা এই ক্ষেত্রে মনে পড়ে যে আমি তো লাউড স্পিকার, তো সেই স্পিকারের অংশ হতে চাই আর কি, এটাই ঠিক আমার ঠিক ঠিক বক্তব্য। ঠিক। স্পিকারের মধ্যে যখন স্পিকার নিজের কিছু অ্যাড করে দেবে, সেটাই হচ্ছে বিকৃতি। আমি বলছি এক কথা, স্পিকার একটা অন্য কথা অ্যাড করে দিচ্ছে, সেটা বিকৃতি। তাই এখানে নতুনত্বর সংযোজন প্রশংসনীয় না, নিন্দনীয়। সারা দুনিয়ায় দেখা যায় ক্রিয়েটিভিটিকে আমরা বর্ধনা দিই, ক্রিয়েটিভ মানুষ, কত ক্রিয়েটিভিটি আছে, নতুন কিছু অ্যাড করতে পারছি। আর এখানে নতুন কিছু ওরম ভাবে কায়দা মারাটাই প্রবলেম। একজন মেসেঞ্জার, একজন ডেলিভারি বয়ের কর্তব্য হচ্ছে জিনিসটাকে অবিকৃতভাবে মানুষ অব্দি পৌঁছে দেওয়া, প্রত্যেকের দায়িত্ব। কিন্তু ঠাকুরের যারা কর্মী, তাদের উপর যেন এই দায়িত্বটা আরো বেশি করে বর্তে পড়ে, এবং এটা আমাদের ভালো করে মাথায় গেঁথে ফেলতে হবে। প্রত্যেকের টার্গেট সেই বার্তাবহ হওয়া, অ্যাপোস্টেল হওয়া। কারণ মজা হচ্ছে, আমি কাউকে হিট করতে গেলে, কাউকে গরম করতে গেলে আমাকে নিজে গরম হতে হয়। আমি ওর গায়ে আগুন লাগাতে গেলে আমাকে আগুন ধরাতে হয়। সিম্পল। তাহলে আনন্দে থাকার এর থেকে ভালো উপায় কি আছে? আমি মানুষকে অমৃত বিলিয়ে দেব, দেখা যাচ্ছে আমি সে অমৃতর অংশীদারি হয়ে সে অমৃত মাথায় বহন করে নিয়ে যাচ্ছি। তা আমি প্রথম সে অমৃত কিন্তু গ্রহণ করলাম। এই একটা অদ্ভুত প্যাসিভিটিতে একটা ভয়ঙ্কর উপভোগ আছে, যেটা ওই বোঝে প্রাণ বোঝে যাক। একটা জায়গায় ঠাকুরকে প্রশ্ন করছিলেন একজন, যে এই যে পুরুষোত্তমরা যুগে যুগে আসেন, এদের অবদান কি সোসাইটিতে? ঠাকুর বলেন, বলো কি, আমি তো দেখি এদেরই অবদান আছে। যেদিন আমি এই আলোচনাটা পড়ছিলাম, সেদিনও আমারও এটা মাথায় নড়া দিল, যে সত্যি তো। এতদিন ধরে ভাবিনি কোনোদিন, যে ভাবি হিস্ট্রিতে, সোসাইটাল হিস্ট্রিতে, হ্যাঁ, জিও পলিটিক্সে ইনাদের কর্তব্যটা কি, এমন কি আর করছে? ওই তো বসে বসে কথা বলেছে। কিন্তু দেখা গেলে মনুষ্য সভ্যতার যে অবদান, সেটার একটা সুন্দর রূপ হচ্ছে সিভিলাইজেশন। সিভিলাইজেশন যখন বড় বড় মোড় নিয়েছে, সিভিলাইজেশনে যখন মানুষ সিভিলাইজড হয়েছে, সিভিলাইজেশনে যখন মানুষ বাঁচা বাড়ার সেই টেকনোলজিগুলো আবিষ্কার করেছে, সেই আবিষ্কারকর্তা ছিলেন কিছু ঋষি। তাই ঋষি মানে দ্রষ্টা। এই দ্রষ্টা যিনি, সেই দ্রষ্টাই যেন তার আচরণ, তার মধ্যে দিয়ে সে বার্তাটা বহন করে নিয়ে যায়। তাই তারা যে জিনিসটা দিয়েছে সেটার কোনো তুলনা হয় না। আর এই যে এত সাধু সন্ত মহাত্মা, আজকে অনেক জায়গায় অনেক রকম বিকৃতি এসে গেছে বলে আমরা ওরকম হয়তো গুলিয়ে ফেলি ব্যাপারটা। হ্যাঁ, কিন্তু সেটা দেখে তো, পচা আম দেখে তো আমের গুণ নির্ণয় করা যায় না। আমের গুণ স্বতন্ত্র। সেইভাবে আমরা যদি দেখি, তাদের গুণের তুলনা হয় না। সে মানুষগুলো যারা নিজের জীবন ঢেলে দিয়েছে, যারা নিজের বাড়ি ত্যাগ করে দেয় প্রয়োজন হলে অন্যদের বাড়ি দেবে বলে, তাই তারা ভিক্ষা করছে। এই ভিক্ষার মধ্যেও যেন আমাকে দাও নেই, আমায় দিয়ে ধন্য হও আছে। আমাদের মনে পড়ে, যখন খেলা করতাম, ক্যারাটে শিখতাম, তখন স্যারের পেট খুব শক্ত ছিল, পেটটার মধ্যে ঘুষি মারতে বলতো স্টুডেন্টদের। খুব ঘুষি মারলেও স্যারের লাগতো না, এত শক্ত পেট। ক্যারাটে সেন্সেই টিচার, ছোটবেলা সবাই ঘুষি মেরে যাচ্ছি। এখানে দেখা গেলে যে তাকে মারছি, তিনি মার গ্রহণ করছেন কেন? আমাদের হাত শক্ত করবেন বলে। তেমনি এই যে যারা তার বার্তা বহন করে নিয়ে যান, তার ঋত্বিক, তার অধৈর্য, তার যাজক, প্রপারলি জাস্ট পাঞ্জায় আইডেন্টি কার্ড পেয়ে যাওয়া মানুষ না, প্রপার যারা চর্যার মধ্যে দিয়ে, তাই তারা কিন্তু এইভাবে কত মানুষের রোগ নিয়ে, কত মানুষের প্রবলেম নিয়ে মাথায় করে শ্রী ঠাকুরকে দিয়ে দিচ্ছেন। বলছেন, তুমি আমার কাছ থেকে ঠাকুর নাও, নাম নাও, বদলে তোমার দুঃখ কষ্ট রোগ সব আমায় দাও।
এই মেসেঞ্জারের কাজ করে চলেছেন, তাই তারা সাধু। শ্রী শ্রী ঠাকুর বলছেন, সাধু বলে কারে, সুকর্মে যে নাছর বান্দা, পিছয় না কো ডরে। তাই এদের সমাজে একটা আলাদা মর্যাদা আছে, একটা আলাদা স্থান আছে, যেটা রাজারও উপরে। এরা পুরোহিত, হিতের পূরণ করেন এনারা, তাই ইনাদের একটা আলাদা শ্রদ্ধার আসন দেওয়া হয়, আমাদের আর্য কৃষ্টি দিয়েছেন। অবশ্য এটাও ভাবতে হয়, শ্রী শ্রী ঠাকুর বারবার বলে দিয়েছেন, আমরা দেখি যে শ্রদ্ধা হলেও আমাদের সবসময় কিন্তু কর্তব্য শ্রী শ্রী ঠাকুরের নীতিবিধির সাথে সেটা মিলিয়ে নিয়ে দেখে নিতে, যে তিনি যেটা বলছেন, তিনি যেটা করেছেন, তার যে নীতিবিধি সেটার সাথে সেটা মিলছে নাকি। শ্রী শ্রী ঠাকুর তাই আমাদের সকলের উদ্দেশ্যে সহজভাবে বলেছেন এবং দৃপ্ত কণ্ঠে বলেছেন, আমার মাধ্যমে যে নির্দেশ তোমরা পাবে তা শত কষ্টসাধ্য হলেও পালন করে চলো। আমার নির্দেশ পালন করতে গিয়ে যদি আপাতত দুঃখ কষ্ট অসুবিধার মধ্যে পড়তে হয়, তাও বরণ করে নেওয়া ভালো। যে কষ্টে অনর্থের অবসান হয়, সে কষ্ট অনর্থ আমন্ত্রক সুখ স্বাচ্ছন্দ্যের থেকে অনেক বেশি কাম্য। তাই তিনি তার বিশেষ পাঞ্জাধারী কর্মীদের, তার ভক্তদের, তার অনুগামীদের তিনি বিশেষ করে বলছেন, সব কাজে চোখটা নিবি আমার, মনটা নিবি আমার, চিন্তাটা নিবি আমার, ধান্দাটা নিবি আমার। এইগুলি তোর মধ্যে বসিয়ে নিয়ে উদ্দেশ্যে অমোঘ গতি হয়ে তোর শক্তি প্রয়োগ করে কাজ হাসিল করে আসবি। এইভাবে চলে দেখ, দেখবি হাজারো তাফালের মধ্যে থেকে নিয়ত বৈকুণ্ঠে বাস করছিস। আলোচনা প্রসঙ্গ 3য় খণ্ড। এইটা হচ্ছে বার্তাবহর সিগনিফিকেন্স। তাই যারা শ্রী শ্রী ঠাকুরের কথা বলেন, শ্রী শ্রী ঠাকুরকে প্রচার করবেন এবং আচার করবেন, এবং আমিও তাই চাই, তাই জন্য নিজেকেও ইনক্লুড করে এর মধ্যে বলছি, এই শ্রী শ্রী ঠাকুরের এই বাণীগুলো যেন আমরা মনে রাখি। ওই যে শ্রী শ্রী ঠাকুরের কথা আগেই আমরা বললাম, ঠাকুর বললেন ভালো করে খতিয়ে পড়ো। কি পড়বো? ঠাকুর বললেন, এই যে ঠাকুর, কৌশিকদা কোথায় চলে গেল? এই যে আমি অভিজ্ঞতা কুড়িয়ে যা দিয়েছি তা যদি তোমরা ভালো করে, খতিয়ে পড়ো, কোথায় কিভাবে চলতে হবে তা বুঝতে পারবে, কিছুই আটকাবে না। এগুলির সঙ্গে তোমাদের পরিচয় থাকে এবং তোমাদের চলার মধ্যে এগুলি ফুটে ওঠে, সেটা আমার দেখতে ইচ্ছা করে। আমাদের সেইগুলোই পরিচয়। শ্রী শ্রী ঠাকুর আবার এক জায়গায় বলছেন, কৌশিকদা থাকলে ভালো হতো, লিঙ্কে কোথায় চলে গেল, নেটওয়ার্কে ডিস্টার্ব নাকি কে জানে। তিনি বলছেন, শোনো ঋত্বিক, শোনো অধৈর্য, শোনো যাজক, শোনো উদ্গাতা, আমি আকুল উদ্গ্রীবতা নিয়ে বলছি, দেখো তোমাদের একটি যজমানও যেন দারিদ্র পীড়িত না থাকে, কেউ যেন স্বাস্থ্যহারা না হয়, কেউ যেন অসদাচারী না হয়ে ওঠে, কেউ দুর্বল না হয়, দুষ্কৃতি না হয়, ব্যত্যয় চলন নিয়ে কেউ না থাকে, কেউ যেন জাহান্নামের ইন্ধন না হয়, অমিত তেজা ইষ্টস্বার্থ পরায়ণ হয়ে প্রত্যেকটি পরিবার যেন প্রত্যেকটি কর্মের ভিতর দিয়ে ধর্ম অনুশীলনায় শত নিরতি নিয়ে চলতে থাকে, পঞ্চবর্ষীয় সপ্তার্চির পরিপালনে অটুট হয়ে পারিবেশিক ও পারস্পরিক অনুচর্যা যেন প্রত্যেকেরই সাত্ত্বিক আগ্রহ হয়ে দাঁড়ায়, তারা ইষ্টার্থ পরায়ণ হোক, যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী পরায়ণ হোক, ঋত্বিক পালি হোক, বিহিত বাস্তব অনুশীলনায় আজীবন অচ্যুত নিরতি নিয়ে নিরোগ সুদীর্ঘজীবী হোক, সুস্থ বোধিদীপ্ত আয়ুষ্মান বর্ধনশীল জাতকের অধিকারী হোক।
হুম। একায়িত সংহত অনুচলনে পরস্পরের প্রবুদ্ধ পরিচর্যায় নিজ দিককে নিয়োজিত করে তুলুক, হৃদ্য অসৎ নিরোধী তৎপরতা নিয়ে। পরম কারণিক পরম পিতা আমার এই প্রার্থনা বাস্তবায়িত করে তুলুন চর্যা সুক্ত। এই আবেদন শ্রী শ্রী ঠাকুরের তার কর্মীদের কাছে। দেখতে গেলে তার কর্মী প্রত্যেকে ধর্মের পরিচায়ক, কিন্তু বিশেষ করে যারা সেই দায়িত্ব গ্রহণ করেছেন, যিনি আইডেন্টিফাই করেছে নিজেকে ওরম ভাবে, তাদের উপর যেন বেশি করে সেটা বড় দাদার মতো বড় দিদির মতো সেটা কিন্তু আগে একটা দায়িত্ব পড়ে যায়। তাই তারা কিন্তু তার বার্তাবহ। ইতিহাসে দেখলে এরকম তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, কিন্তু তারা যেটা পেয়েছে, তারা পাওয়ার আশা নিয়ে করেননি, কিন্তু তারা যেটা পেয়েছে সেটা অতুলনীয়, প্রাইসলেস। তাই আজকে আমি যা আমার দ্বারা আমি বলতে চাই সেটা আমি বললাম। এবার আমি কৌশিকদার কাছে অনুরোধ, আমার একটু গলাটা একটু প্রবলেম ছিল, কৌশিকদার কাছে অনুরোধ, এবার বাকিটা কৌশিকদা যদি খুব ভালো করে বলে আমি মন দিয়ে শুনবো, এবং আপনাদের কাছে অনুরোধ আপনারা আরো মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং নিজেরাও উপভোগ করুন। এই কৌশিকদার কাছে অনুরোধ, কৌশিকদা এবার যদি কিছু বলো। জয় গুরু। জয় গুরু। কিছুটা শোনার মধ্যে দিয়ে যেটা বুঝতে মানে যেটা প্রায় তোমার কাছ থেকে পেয়ে থাকি, আশা করি আমি অডিয়েবল। হ্যাঁ, তো সেই বিষয়টা থেকেই, যে বিষয়টি যখন শুরু হয়েছিল তখন যে ইষ্টের বিষয় এবং তিনি যে আমাদের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন এবং তা বহন করার উদ্দেশ্যে যে সহজভাবে যেভাবে বললে যে প্রত্যেকটি মানুষের গুরুত্ব এবং তার মধ্যে দিয়ে তারা যারা আমরা তাকে আমাদের পুরুষোত্তম জীবনের পথের সারথি বলে মেনে চলি, তাদের ক্ষেত্রে করণীয় কি সেই বিষয়টি যখন তুলে ধরলে, সেই বিষয়গুলি শুনতে শুনতেই যেটা আমাদের প্রায় মানুষজনেরা পরে আমাদের একটি সিরিজ ছিল যেটা প্রিয় পরমের স্মৃতি সৌরভ, যেটা মানুষ প্রায় অনেক সময় শুনেছে এবং তাদের মধ্যে একটা ভালো লাগার আবেশ তৈরি হয়েছে, সেই জায়গাগুলি মনে পড়ছিল। যে প্রত্যেকটি মানুষ যখন তাদের ব্যক্তিগত জীবনে যে মানুষগুলি এসেছেন, তাদের প্রত্যেকটি জীবনের ব্যক্তিগত কিছু সমস্যা এবং তার সমাধান মধ্যে দিয়ে এসেছেন। কিছু কিছু মানুষ তাকে ভালো লেগেছিল প্রথম দেখাতেই, তারা সেই ভালো লাগা থেকে এসেছিল। কিন্তু প্রতিটি জীবনের যদি মূল বিষয়গুলি দেখা যায়, তাদের প্রত্যেকের সূত্রে একটা জিনিস ছিলই, যে তার জন্য করা এবং তাকে ভালোবেসে তার উদ্দেশ্যে কিছু করণীয়, যা অভ্যেসে পরিণত করা। সেই অভ্যেসটাই পরবর্তীকালে তাদের জীবন চর্চা হয়ে যায় এবং তারা সেটাকে নিয়েই তুলে ধরেন, যা পরবর্তীতে তাদের জীবনের মধ্যে জীবন গাথা হয়ে ওঠে এবং সেটাই মানুষজন আজ শ্রদ্ধার সাথে স্মরণ করে। তো সেই অ্যাপোস্টলদের কথা আমরা প্রায় পড়ে থাকি এবং প্রায় জেনে থাকি, শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করি। কিন্তু যদি তাদের জীবন চর্চা দেখি, প্রত্যেকটি মানুষই এক একটি ভাব, এক একটি ভঙ্গিমা এবং এক একটি যদি দেখি আক্ষরিক অর্থে এক একটি পরিবর্তনের সূত্রপাত নিয়ে এসেছিলেন। কিন্তু সেই পরিবর্তন এতটাই ভালোর দিকে এবং চাহিদা নিয়ে এসেছিলেন, সেই পরিবর্তন এতটাই ভালোর দিকে হয়ে উঠেছিল যে তাদের প্রত্যেকটি জীবনের জীবন চর্চার পরিবর্তন হয়েছিল, যা সেই তাদের মূলধন হিসেবে সঞ্চিত হয়েছিল। যেটি প্রত্যেকটি ঘটনায় দেখি, কিশোরী মোহনদা, যিনি তার ছোট্টবেলাকার জীবন থেকে পরবর্তীতে বড় সময় শ্রী ঠাকুরের সান্নিধ্যে থেকেও এক একটি ভাবনায়, এক একটি ধারায় ছিলেন, কিন্তু পরবর্তীতে তাকে ভালোবেসেই তার মধ্যে দিয়ে পরিবর্তন এসেছিল। এবং শ্রী ঠাকুরের ভাষায়, যে আমার সেই প্রথম দুই কিশোরী আর অনন্তের মতো আরো একটি আর কাউকে পেলাম না। তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন, মানে তাদেরকে ভালোবাসতেন এবং তারা এতটাই তার মধ্যে তাদের বাল্য সখা থেকে তার পুরুষোত্তম, তার ধ্যেয়, তার যে পালনীয় বিষয়গুলি দেখেছিলেন, যে মানুষের মধ্যে দিয়ে তাদের আচরণগত পরিবর্তন হয়েছিল, তাই তাদেরকে জীবন চলনায় একটা উন্নত পর্যায়ে নিয়ে গিয়েছিল। এবং সেটাই পরবর্তীতে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের সেই ধারণায় তাদের সেই চলনগুলোই আজও মানুষ
সম্মানের সাথে বহন করে চলছেন। তাই যদি এর আগেই সেই বার্তাবাহী সাথে সাথে যিনি শ্রেষ্ঠ বার্তাবাহী তার দিকে যদি যাই, শ্রী ঠাকুরের কথায় যদি ফিরি, দেখা যায় প্রত্যেকটি সময়ে পুরুষোত্তমরা যখন আসেন তাদের প্রত্যেকের এক একটি মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটি মানুষকে তারা খুব ভালোবাসেন। তাদের প্রত্যেকটি জীবনের কিভাবে সূক্ষ্মাণুসূক্ষ্ম পরিবর্তন করে তাদেরকে আরো ভালো থাকতে সহযোগিতা করা যায় সেটি সেটি তাদের জীবনের উপজীব্য বিষয় হয়ে ওঠে। তাই তারা হয়ে ওঠেন প্রত্যেকটি মানুষের ভালোবাসার এবং পুজোর অর্ঘ্য। তাই তাকে দিয়ে তার প্রতি আচরণশীল হয়ে আমরা হয়ে উঠি তার প্রিয় এবং হতে চাই তার আরো প্রিয়। তাই এইভাবেই একজন মানুষ তাকে এবং তার পারিপার্শ্বিককে ভালোর দিকে বয়ে নিয়ে যায়। বর্তমান সময়ের পরিস্থিতি পরিবেশে যদি দেখি, প্রায় প্রত্যেকটি সময় বিভিন্ন পরিবেশের মধ্যে দিয়ে মানুষ বিভিন্ন ওঠাপড়ার মধ্যে দিয়ে চলতে থাকে। তাই পুরুষোত্তমদের প্রয়োজনীয়তা এইখানে যে প্রত্যেকটি সময় যে যা খারাপ, যা আমাদেরকে ভালোর থেকে দূরে সরিয়ে নিয়ে যায় সেগুলো থেকে বিরত থাকার জন্য যে উপদেশ এবং যে অভ্যাস যেগুলো পুরুষোত্তমেরা দিয়ে থাকেন সেইগুলো কি পালন করার মধ্যে দিয়ে জীবন চর্চায় বেড়ে ওঠা, এটুকুই সাধারণত আমাদের কাছে সহজভাবে দেখা যায়। এবং এই চর্চাগুলি করতে গিয়ে অনেক সময় অনেক কষ্ট এবং অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, যা অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকের প্রবৃত্তির বিভিন্ন রকম টানাপোড়েন যেগুলো আস্তে 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 সরল সজা এবং সিধে হয়ে থাকে এই অভ্যাসের মধ্যে দিয়ে। তা আমরা অনেক সময় দেখি চরম দুঃখ, চরম দারিদ্রতা, চরম হতাশা, বা অনেক সময় দেখা যায় যে চরম ত্যাগেরও অভ্যাস করতে হয়। তো এগুলি এক একটি পর্যায়ে এক একটি স্তর অ্যাকচুয়ালি আমাদের জীবনের প্রত্যেকটি প্রবৃত্তির যে ছাপছানি সেগুলোকে নিজের দিকে সরিয়ে নেওয়া। প্রবৃত্তি সম্পর্কে আমরা যারা পুরুষোত্তমের সাথে যুক্ত তারা প্রায়ই জানি, যারা যুক্ত নয় তাদের ক্ষেত্রে এটা হয়তো নতুন হতে পারে। অর্থাৎ আমাদের মধ্যে যে কোনো কিছু পাওয়ার জন্য যে অত্যধিক লোভ এবং সেই লোভটা অবশ্যই আরো খারাপের দিকে নিয়ে যাওয়ার যে অভ্যাস সেগুলোকে তৈরি করা, এবং তার জন্য আমাদের যে চারিত্রিক চারিত্রিক যে বিকৃতি সেগুলোকে প্রশ্রয় দেওয়া, এগুলো থেকেই আমরা ফিরে আসতে পারি, আরোতর হয়ে উঠতে পারি। এটাই আমাদের জীবনের মূল বিষয়গুলোকে সরিয়ে দেয়, যা আমাদের মূল বিষয়গুলো অর্থাৎ আমাদের যা বেড়ে ওঠার জন্য যেগুলো তৈরি সেগুলো দরকার সেগুলোতে আমরা ফিরে যাই। পুরুষোত্তমের কথায় যদি দেখি, সদ্য কিশোরী মোহন দাস তার সম্পর্কে তিনি বলছেন, কিশোরী একখানা জীবনী লেখা ভালো, ভালো লেখা ভালো, ভালো মন্দ নিয়ে কিশোরী, নফর, জ্যোতিষ ওরা খুব সুন্দর ছিল। আবার অনন্ত মহারাজদের সম্পর্কে বলছেন, সন্ত মতের পূর্ব গুরুদের নামের সঙ্গে মহারাজ শব্দ যুক্ত হতে দেখা যায়, অনন্ত ওই জাতীয় এক উন্নত সাধক, সুতরাং তাকেও মহারাজ বলে ডাকা উচিত। আবার সতীশচন্দ্র দাস সম্পর্কে বলছেন যে হ্যাঁ, ওই সতীশচন্দ্র গোস্বামী দাস সম্পর্কে বলছেন, হ্যাঁ ওই মহাপ্রভুই, ওই ছাপ দিলেই প্রকৃত কাজ হয়। যদি তাদের জীবনীগুলি প্রত্যেকটি ভাবে আমরা দেখি, প্রত্যেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তাদের মতো করেছিলেন, কিন্তু তাদের মধ্যে একটি ভালো বৈশিষ্ট্য ছিল যে তারা যিনি যিনি আচরণশীল, যিনি শ্রদ্ধাশীল, যাকে দেখে আমরা শিখতে পারি, তাদের কাছে এসে মাথা নত করে সেই বিষয়টি শ্রদ্ধার সাথে শিখেছিলেন। অভ্যাসের মধ্যে দিয়ে কষ্ট করতে হয়েছিল, কিন্তু কষ্ট করেও তারা অভ্যাসের মধ্যে দিয়ে চরিত্রগত করেছিল। তাই এটাই তাদের কাছ থেকে আমাদের শেখার বিষয়। বার্তা বাহক সব সময়ের জন্যই আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের সাথে আছেন। আমরা সেই বার্তা গ্রহণ করে যদি তাকে নিয়ে চলতে পারি, তখনই সেই বার্তা বাহকের সার্থকতা এবং সেই বার্তার যথাযোগ্য বর্তমান উপজীব্য হয়ে ওঠা, অর্থাৎ তার জীবন্ত হয়ে ওঠা সম্ভব হয়ে ওঠে। আজকেরই ঘটনা, আমারই এক সহকর্মী এক মা বললেন যে আমরা ওনারা দীক্ষিত নন, ওর ঠাকুর সম্পর্কে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে শুনেছেন। তো ওনার ক্ষেত্রে এটাই প্রশ্ন ছিল যে পুরুষোত্তম হিসেবে তাকে আমরা কেন বলি এবং তাকে আমরা শ্রী শ্রী ঠাকুর বলি কেন। এই বিষয়টা সহজভাবেই আজকে আমাদের টপিক্সের সাথে সামঞ্জস্যপূর্ণতা এই ক্ষেত্রে উঠে আসলো, যে বার্তা বাহক হিসেবে আমরা যদি তাকে দেখি, পুরুষোত্তম হিসেবে যদি দেখার পূর্বে, তাহলে এটুকু বলতে পারি। এবং তার এটাও প্রশ্ন ছিল যে তিনি আমি তখন বলেছিলাম যে তারা প্রত্যেকটি পুরুষোত্তমের আসেন প্রত্যেকটি মানুষের জীবনচর্যা মানোন্নয়ন করার জন্য এবং তাদের ভালো থাকার জন্য।
তাদেরকে শুধু ভালো থাকার যে পরিবেশ, পরিবার, পরিজন নিয়ে যে অভ্যাস যার মধ্যে দিয়ে মানুষ ভালো থাকতে পারে সেগুলি তারা বলেছেন এবং তারা দেখিয়েছেন, করেওছেন। তাই তাকে মানুষজন ভালোবেসে ভগবান হিসেবে তুলে ধরেছেন, ভগবান বলেছেন, পুজো করেছেন। তো এই বিষয়টার মধ্যে দিয়ে তার জিজ্ঞাসা ছিল যে তাহলে তিনি কি করেছেন সে বিষয়ে তো মানুষজনদের ক্ষেত্রে প্রায় আমরা শুনি না বা আমরা জানি না। তখন সেই বিষয়গুলো আমরা আজকে সৌভিক ভাই বলছিল যে পুরুষোত্তমদের ঘটনা আমরা বেশিরভাগ সময় আমাদের ইতিহাস, ভূগোল, জিওগ্রাফি, ইতিহাসের বই পাতায় বেশিরভাগ সময় সেইভাবে পাই না। অ্যাকচুয়ালি তারাই জীবনের মূল বিষয়গুলোকে ধরে থাকেন, এক একটা যুগের এক একটা সময়ের সত্যতাগুলোকে তুলে ধরে তাদের পরিবর্তন করে কিভাবে ভালো করা যায়, ভালো থাকা যায় সেগুলি দেখিয়ে দেন। যদি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সময় থেকেই আমরা দেখি, তার আবির্ভাবের সময় থেকে প্রত্যেকটি সময়ে সেই সময়কার যদি দেখি, প্রতিটি বিষয়ে অসামঞ্জস্যতা, মানসিকভাবে মানুষজনের মধ্যে হীনমন্যতা, চৌর্যবৃত্তি, কপটতা, মানুষকে মানুষ হিসেবে গণ্য না করা এবং অবশ্যই যে মাতৃজাতির অসম্মান করা, এই বিষয়গুলো সেই সময় হিমায়তপুরের এক চরম সত্য ছিল। কিন্তু তিনি তখনকার সেই পরিবেশকে কিভাবে আস্তে আস্তে পরিবর্তন করেছেন, বার্তা দিয়েছেন যে প্রত্যেকটি মানুষের কাছে একটি কীর্তনের পরিবেশ তৈরি করার জন্য বিভিন্নভাবে উস্কে দিয়েছেন, তাদেরকে কীর্তনের গান তৈরি করার জন্য বলেছেন, তাদের মধ্যে দিয়ে উৎসাহ জুগিয়েছেন। পরে তারাই সেই কীর্তনের দল নিয়ে বিভিন্নভাবে কীর্তনে মাতোয়ারা হয়েছে। তাই এগুলো যদি দেখি তাহলে তার বার্তাগুলো সহজেই আমরা পাই যে তারা যে কাজের মধ্যে দিয়ে মানসিকভাবে তারা যুক্ত ছিল সেগুলো থেকে মনোনিবেশ সরিয়ে নিয়ে এসে তাদেরকে আস্তে আস্তে তাদের পারিবারিক জীবনের যেসব দৃঢ় ঘটনাগুলো তারা চরিত্রগত করেছিল, যেসব পরিবেশ তৈরি করেছিল সেগুলো থেকে সরিয়ে নিয়ে আসার জন্য তিনি তাদেরকে একটি ভাবনাময় ভাবের মধ্যে তুলেছেন, যে ভাবটি অবশ্যই সৎভাবে, এবং সেই সৎ ভাবটাই তাদেরকে কীর্তনে যুক্ত করেছে। এবং সেই কীর্তন হতে হতেই তারা পরবর্তীকালে মানুষজন হিসেবে আরো ভালোর দিকে তৈরি হয়েছে এবং পরে তাকে ভালোবেসেছে। তিনি পরবর্তীতে ডাক্তারি পড়তে নৈহাটি এসেছেন, কলকাতায় ছিলেন, কলকাতা থেকে আরো বিভিন্ন জায়গায় যখন কলকাতা থেকে আবার যখন ফিরে যান, সেখানে গিয়ে আবার ডাক্তারি চিকিৎসাও যখন শুরু করেন, তখন দেখেন যে প্রত্যেকটি মানুষের যে চিকিৎসার যে ঔষধ তাদেরকে তিনি দিলেও তাদের মানসিক অবস্থান এবং তার অভ্যাস এবং কালচারগত খাদ্যাভ্যাস থেকে তারা প্রায় অসুস্থ হয়ে থাকে। তো সেই জায়গা থেকে তিনি প্রত্যেকটি বিষয়কে অনন্ত মহারাজদের হাতে সেই ডাক্তারির দায়িত্ব তুলে দিয়ে পরবর্তীতে তিনি মানুষজনের মানসিক চিকিৎসার ব্যবস্থায় যুক্ত হয়েছে। তাই বার্তা যদি দেখি তাহলে আরো বেশি দেখতে পাই যিনি মানসিকভাবে তাদেরকে কিভাবে যুক্ত করা যায় এবং তাদেরকে সৎ ভাবনায় নিয়ে আসা যায়। তিনি এক সময় আরো বলেছেন, যেটা আমরা আজকের সময় দীক্ষিতরা শ্রদ্ধার সাথে গ্রহণ, আমরা তাকে দিয়ে পূরিত করি এবং আমরা পূরণ হই, সেইভাবে চেষ্টায় আমরা ঈশ্বরভীতির অর্ঘ্য দিয়ে থাকি। তিনি বলেছেন সবকিছু মাথা খেয়ে আমাকে দিতে হলো। যদি সেই ভাবটা দেখি যে আমরা আমাদের যে কর্ম, আমাদের যে আচরণ, সেগুলোকে এই অর্ঘ্যের মাধ্যম দিয়ে তাকে অর্পণ করি এবং সেই অর্পণ করা অর্ঘ্য অবশ্যই শ্রদ্ধার হয়ে ওঠা উচিত। সেই শ্রদ্ধা হয়ে থেকেই আমাদের মধ্যে ভালো কাজ করার অভ্যাস জন্মায়, আমাদের মধ্যে ভালো চিন্তার অভ্যাস জন্মায়। তাই এই বিষয়গুলো আরো ভাবে দেখি, প্রত্যেকটি মানুষ যখন এই ভক্তরা এসেছেন, আমরা প্রায় প্রত্যেকেই জানি যে মানুষগুলি সেই সময় এসেছিলেন, প্রত্যেকেরই এক একটা নিজস্ব ভাবনা, নিজস্ব চিন্তা, তাদের নিজস্ব ত্রুটি নিয়ে তারা এসেছিলেন, তাদের লেখায় আমরা পেয়ে থাকি। কিন্তু যখন তাদের পরবর্তী জীবনগুলো আমরা দেখি যে তাদের প্রত্যেকটি দিনের অভ্যাস, সেই অভ্যাসে এক একটা পরীক্ষা, এক একটা প্রবৃত্তির যে তাদের যে ইচ্ছা, সেই ইচ্ছাগুলোকে ভালোতে নিয়ন্ত্রণ করা, সেগুলোই ছিল তাদের জীবনের চর্চা। তাতে কিছু সময় তাদের এক্ষেত্রে একটা বেশ ইন্টারেস্টিং ঘটনা মনে পড়ে, যে সম্ভবত সুধা মায়ের কথা, সদ্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য দাদার স্ত্রী ছিলেন। তো সেই সুধা মা বলছিলেন যে পারিবারিকভাবে তাদের আর্থিক সঙ্গতি সেই সময় ছিল না, কিন্তু এমন একটা পরিবেশ তখনকার দিনে ছিল যে মানুষজনেরা আসলে তার বাড়িতে আনন্দবাজারের ব্যবস্থা ছিল। তো সেই আনন্দবাজারের ব্যবস্থা তিনি করতে কখনোই কখনোই পিছুপা হননি এবং তার কাছে কোনো অর্থভাবের সংকটও মনে হয়নি। অথচ যদি তাদের জীবনচর্যার প্রত্যেকটি ঘটনা আমরা দেখি, পিতা স্বর্গ পিতা ধর্ম বইতে পড়ি যখন পাই যে তাদের বাড়িতে
প্রত্যেক দিনের আহারের অবস্থান কি ব্যবস্থা কি হবে সে বিষয়ে সন্দেহ ছিল। তাদের আর্থিক সঙ্গতি এমন, কিন্তু প্রত্যেকটি বিষয়ে মায়ের অনুসন্ধিত ইচ্ছা, শ্রী ঠাকুরের প্রতি তাদের স্যারেন্ডার প্রত্যেকটি সময় তাদেরকে অর্থ জুগিয়েছে এবং তারা সংগ্রহ করতে সক্ষম হয়েছেন পরবর্তী দিনের জন্য, মানুষজনকে আহার্য তুলে দেওয়ার জন্য। তাই এই জায়গাগুলোই আমাদেরকে দেখায় যে আর্থিক সঙ্গতি বিষয় নয়, মানসিক সঙ্গতি মূল বিষয়। পুরুষোত্তমে যুক্ত হয়ে তার প্রতি সমস্ত কিছু সমর্পণ করাই জীবনের চরম সত্যতা। এবং তার জন্য বিভিন্ন সময় প্রবৃত্তিমুখী বিভিন্ন আচরণ হয়তো আমাদের সামনে ঢাল হয়ে দাঁড়ায়, তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটাই জীবনের চরম সার্থকতা। পুরুষোত্তমের দাঁড় ধরে রাখাই আমাদের জীবনের লক্ষ্য, এবং সেই বিষয় থেকে আমাদের পরিবার এবং পরিবেশে সরিয়ে দেওয়াই আমাদের জীবনের উদ্দেশ্য। তাই এর মধ্যে দিয়েই আমাদের লক্ষ্য চাওয়া, তার হয়ে ওঠা, সেই পুরুষোত্তমকে আমার জীবনে পাওয়া এবং তাকে সঙ্গে থাকা, এটাই জীবনের চরম উদ্দেশ্য। তাই ভক্ত জীবনে এই ভাবগুলো প্রায় প্রত্যেকেই আমরা প্রতিটি ভক্তের কাছ থেকেই পেয়ে থাকি, তাই তারা আজকে আমাদের কাছে শ্রদ্ধা। এবং যদি পুরুষোত্তমদের বার্তা দেখি, প্রত্যেকটি সময়ে তারা সময় উপযোগী করে পরিবেশের জন্য যতটা করেছেন, পারিপার্শ্বিকের জন্য আরো বেশি আমরা উদাহরণ দেখতে পাই। তাই তারা আমাদের কাছে পূজিত, তাই তাদের আচরণ আমরা শ্রদ্ধার সাথে পালন করি। যারা এই ভাবধারায় নেই, তাদের ক্ষেত্রে এটা বোঝা হয়তো কষ্টকর, কিন্তু এটুকু তারা বুঝতে পারবেন যদি তাদেরকে দেওয়া হয় সেই সমাধান সূত্র, যে এটা করলে আপনার ভালো হবে, বা এই বিষয়গুলো আচরণে অভ্যেস করলে আপনার ওই যে অসুবিধা, সেই অসুবিধা থেকে আপনি সরে আসতে পারবেন, বা সেটা ভালোর দিকে পরিবর্তিত হতে পারবে। সেই ভালো যখন হয়ে ওঠে, তখনই তারা তার বৈশিষ্ট্য এবং তার আচরণ সম্পর্কে শ্রদ্ধাশীল হয়ে উঠতে পারে। তাই সৎসঙ্গী হিসাবে আমাদের সেই পুরুষোত্তমের ইষ্টবাহীর সন্তান হিসেবে আমাদের আচরণে প্রথমে ফুটিয়ে তোলেন পারিপার্শ্বিক পরিবেশের জন্য যে সমাধান, আজকের দিনে চরম সত্য, যে সত্যগুলো থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে তাদের বিভিন্ন প্রবৃত্তির কারণে, বিভিন্ন আচরণের কারণে, পরবর্তীতে সেই দুঃখে কষ্টে তাদের জীবনকাল চলছে, তাদেরকে আমাদের সহজভাবে সেই সমাধানটি পুরুষোত্তমের ধরিয়ে দেওয়া, যে এটুকু আপনি করেন। হয়তো পুরুষোত্তমের কথা নাও প্রয়োজন হতে পারে, কিন্তু সেই সমাধানটুকু যদি তাকে ধরিয়ে দেওয়ার পরেই শ্রদ্ধার সাথে তিনি সেটা জানতে চাইবেন, তখনই তাকে পথটা জানিয়ে দেওয়া, বলে দেওয়া। কারণ প্রথমেই এই বিষয়টি অনেকেই অন্যরকম ভাবে দেখেন, যারা এই গণ্ডির মধ্যে নেই, বা যারা তাকে শ্রদ্ধার সাথে এখনো চিনতে পারেননি, কিন্তু তার সমাধান যখন মানুষজনের মধ্যে উপকার আনে, তখন তারা শ্রদ্ধার সাথে দেখেন। অনেকের ক্ষেত্রে এটা দেখেছি। তাই সৎসঙ্গী হিসেবে, সতের সঙ্গ থাকার কারণ হিসেবে আমার ব্যক্তিগতভাবে প্রত্যেকের এটি দায়িত্ব, কর্তব্য সর্বাগ্রে আমাদের তাকে ধারণ করে চলা এবং তার প্রত্যেকটি নির্দেশ পালন করা। তাই এটি আমি আমাকেও নিজেকেও বলতে চাই। তাই বার্তা বাহীকে ধারণ করা, বার্তা বাহীকে বহন করা, বার্তাকে নিয়ে যাওয়া, এটাই যুগের চরম সত্যতা। তবে দুঃখের বিষয়, এই বার্তার সাথে সাথেই বার্তা বাহীকেও বিভিন্নভাবে সময়ের সাথে সাথে আমরা আমাদের মতোই মানুষেরা বিকৃত করে চলি। আজকে সৌভিক ভাই যেটা প্রথমেই বলেছিল, লাউড স্পিকারের সময় যদি যুক্ত করে দিই তাহলে মুশকিল হয়ে যায়, সেই স্পিকারের কথাটাই তখন দুটো হয়ে মিক্সড হয়ে তার আওয়াজটা আরো বেশি প্রভাবশালী থাকে না। সরি। তাই সে বিষয়ে সজাগ দৃষ্টি থাকা, যে বার্তাবাহী আছেন, যুক্ত হয়েছেন, আমরা তার সাথে যারা যুক্ত হয়েছি তাকেই যেন সঠিকভাবে নিয়ে চলি, জানি এবং বোঝার চেষ্টা রাখি। কারণ তার সঠিক আচরণ অভ্যাস এবং তার সেই সঠিক আচরণ প্রচারের মাধ্যম দিয়েই আমি তার হয়ে উঠতে পারি, পরিবেশ তার হয়ে উঠতে পারে, সর্বোপরি পরিবেশ তার নিজস্ব সমাধান পেতে পারে, পরিবেশের প্রতিটি জীব তার নিজস্ব সমস্যার সমাধান পেতে পারে। তাই এই আবেদন, এই আহ্বান প্রত্যেকের কাছেই রাখছি। এবং যে বিষয়টিতে অবশ্যই দেখার যে মানুষগুলি এই নিরলস পরিশ্রমের মাধ্যম দিয়ে, আমরা যাদেরকে দেখে এসেছি নিরলস পরিশ্রমের মাধ্যম দিয়ে, এগুলো তাদের আচরণে বয়ে চলেছেন, যাদের প্রত্যেকটি লেখা আমরা শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করি। প্রথমে সৌভিক ভাই বলছিল, যেখানে চর্যা এবং অভ্যাস হয়ে থাকে সেই আশ্রমকে চর্যাশ্রম বলি।
আজও আমরা দেখেছি সেই মানুষগুলির সাথে খুবই কম মানুষজন তাদের সাথে যুক্ত থাকেন, তাদের সেই ভাবধারার সাথে যুক্ত করেন। কিন্তু আমাদের যে আচার আচরণ অভ্যাস, সেগুলোর সাথে সাথে আমাদের গাইডেন্সেরও প্রয়োজন হয়। তাই নিজস্ব সত্তাকে স্থিরভাবে তৃতীয় ব্যক্তি হিসেবে দেখা, প্রবৃত্তির আড়াল থেকে না দেখে, প্রবৃত্তিকে আলাদাভাবে থেকে নিজেকে প্রত্যেকদিন পরীক্ষা করে তার পথে এগিয়ে চলাই আমাদের জীবনের চরম সত্য ঘটনা। এইভাবেই বার্তা বাহীকে বয়ে চলা, বার্তা বাহীর বাহক হয়ে ওঠা, এবং সেই বার্তা বাহকের যে শ্রেষ্ঠ বাহক যিনি, তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা, মনন করা, এটাই আমাদের বর্তমান সময়ের উদ্দেশ্য। তাই এই মুহূর্তে সেই বার্তা বাহিরই আরো কিছু ঘটনা যা আমরা পড়ে থাকি। তিনি সেই সদ্য তার একজন অ্যাপিস্টল বা একজন খুব শ্রদ্ধার একজন মানুষ আমাদের কাছে, সেই সদ্য প্রফুল্ল কুমার দাসদা সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলছেন, প্রফুল্ল একেবারে চুর হয়ে গেছে, কোন মহাপুরুষ ও তা আমি জানি না, কিন্তু ও যা পেয়ে গেল আর কত হাজার হাজার বছর পরে এতখানি কেউ পাবে জানি না। যদি সদ্য প্রফুল্লদার জীবনী দেখি, তিনি প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত শ্রী শ্রী ঠাকুরের পদতলে বসে তার প্রত্যেকটি বিষয় লিপিবদ্ধ করেছেন। এবং তার জীবনী যদি দেখা যায়, তিনি প্রায় বলতেন যে সপারিপার্শ্বিকের জন্য তো আপনি সবার ক্ষেত্রে করার কথা বলেন, কিন্তু আমার ক্ষেত্রে তো করবার সুযোগই নেই। কিন্তু কি সুন্দরভাবে শ্রী শ্রী ঠাকুর তার সমাধান দিলেন, যে বাড়ি থেকে আসার সময় এখান পর্যন্ত যে মানুষগুলির সাথে দেখা হয়, তাদের প্রত্যেক দিনের খবর নেওয়া, তাদের প্রয়োজনীয়গুলিকে মিটিয়ে দেওয়া, সেটাই হচ্ছে তার ক্ষেত্রে পারিপার্শ্বিকের সেবা। তাই তার ক্ষেত্রেও ছাড় ছিল না, যিনি প্রত্যেকটি সময় পুরুষোত্তমের সাথে যুক্ত ছিলেন, যে তারও পারিপার্শ্বিকের জন্য করণীয় কি সেটা তিনি বাতলে দিয়েছিলেন। তাই আমাদের ক্ষেত্রে তো প্রত্যেক দিনের প্রয়োজনীয়তা এটাই, যে তাকে বয়ে চলা এবং তার মধ্যে দিয়ে হয়ে ওঠা। এটুকুই বর্তমান সময়ের প্রয়োজনীয়তা। যদি আপনাদের এই বিষয় সম্পর্কিত, আমাদের এইগুলি সম্পর্কিত যদি কিছু জানানোর থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনের মধ্যে দিয়ে জানাবেন। আমাদের আজকের এই অনুষ্ঠান আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনের মধ্যে দিয়ে জানান। এবং অবশ্যই এই আহ, এই আবেদন এবং নিবেদন আপনাদের প্রতি, আমার নিজের প্রতিও, যে পুরুষোত্তমের প্রত্যেকটি বাণী যেন আমরা জীবনে ধারণ করার চেষ্টা করি, তার প্রতিটি আচরণ পরিবারের মধ্যে, পরিবেশের মধ্যে ছড়িয়ে দিতে পারি, এবং তার জন্য যে করণীয়, সেই করার মধ্যে দিয়ে যেন চিরন্তন অভ্যস্ত করতে পারি বা থাকি। মূলত হয় যে আমরা অনেক সময় করার কথা ভবিষ্যতে রাখি, কিন্তু করাটা বর্তমানে আমাদের প্রয়োজনীয়। তাই বার্তা বাহীকে বহন করা, বার্তা বাহীর মধ্যে দিয়ে নিজেকে আরো বেশি করে তার করে তোলা, এটাই বার্তা বাহকের সার্থকতা। পুরুষোত্তমটা তাই যুগে যুগে এসেছেন। এই যুগে যুগে আসার উদ্দেশ্যই মানুষের চারিত্রিক, পারিবারিক এবং পরিবেশের উন্নতির জন্য। আজ সময়ের চাহিদাও তাই। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমরা দেখতে থাকি মানুষের মধ্যে অবক্ষয়ের পর্যায়ে। তাই সেক্ষেত্রে আমাদের করণীয়টা আরো আরো বেড়ে ওঠে, আচরণগত ভাবে তুলে ধরা, এবং সেই তুলে ধরার সাথে সাথে মানুষের যা প্রয়োজনীয় সেটুকু সমাধান দেখিয়ে দেওয়া, শুধু বলাই নয়, করার মধ্যে দিয়ে। এটুকুই তার হয়ে ওঠার ক্ষেত্রে আমাদের অবশ্য করণীয়, অবশ্য প্রয়োজনীয়। প্রত্যেকেই ভালো থাকবেন। পুরুষোত্তমের কাছে আমার প্রত্যেকে সুস্থ স্বাস্থ্য ইষ্টময় জীবন কামনা করছি। আমার সাথে আজকে যে সৌভিক ভাই ছিলেন, তার কিছু শারীরিক সমস্যার কারণে আর আমরা তার সাথে আর যুক্ত হতে পারছি না। তারও সুস্থ স্বাস্থ্য ইষ্টময় জীবন কামনা করি। সর্বোপরি পুরুষোত্তমের কাছে তার হয়ে ওঠার জন্য আমরা যে আরাধনা, সেই আরাধনায় যুক্ত হতে পারি, সেই আহ্বান নিজেকেও জানিয়ে ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকটি যথাযোগ্য প্রণাম জানি। আবার অনুধ্যানের আরো একটি পর্বতে ভারতীয় সময় 7:30 এবং বাংলাদেশ সময় 8টায় যুক্ত হব এই আশা নিয়ে আজকের মতো এখানে সমাপ্তি জানাচ্ছি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।
Thank you.